নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বেতাল ২৫ গল্প সংগ্রহ থেকে দায়িত্বের বোঝা গল্পটি। বেতাল বারংবার অদৃশ্য হওয়ার পরেও রাজা বিক্রমাদিত্য হতাশ হননি। নিজের ধৈর্য এবং সাহসকে পাথেয় করেই এগিয়ে যান তিনি। শবদেহ নিয়ে আসার জন্য পুনরায় শ্মশানে গিয়ে পৌঁছান। বৃক্ষের শাখা থেকে শবদেহ তুলে নিয়ে নিজের কাঁধে রাখেন এবং গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। কিছুক্ষণ বেতাল চুপচাপ থাকলেও সহসা সে কথা বলতে শুরু করে। সে বলে, রাজন, আপনার সাহস এবং আত্মবিশ্বাস দেখে আমি অবাক হচ্ছি। সত্যি তা প্রশংসার যোগ্য। এত রাতে এমন এক শ্মশানে আসার জন্য প্রচুর সাহস লাগে। খুব কম লোকই এমন সাহসের পরিচয় দিতে পারে। আপনার মধ্যে বিবেকের অভাব নেই, কিন্তু কখনো কখনো অতি সাহসী এবং বীরও সময়ের খেয়াল রাখে না এবং অবিবেচকের মতো ব্যবহার করে বসে। নিজের মান ও গৌরব হারিয়ে ফেলে। এই বিষয়ে আমি আপনাকে একটা গল্প শোনাতে চাই। সেই কথা বলে বেতাল এবার নিজের গল্প শুরু করে। প্রাচীনকালে চন্দ্রপুর নামে এক নগরের এক গ্রামে গুণনিধি নামের এক যুবক বাস করত। সে ছিল অনাথ। বহু বছর আগেই সে তার বাবা মাকে হারায়। ওই গ্রামের লোকেরাই তাকে পালন পোষণ করে বড় করে তুলেছিল। প্রথম থেকেই সে ছিল খুবই পরিশ্রমী এবং সাহসী। যৌবনে পা রাখার পরে দিনমজুরের কাজ করে পরিশ্রমের সাহায্যে নিজের জীবন অতিবাহিত করতে শুরু করে। সেই সময় এক বাঘ সারা গ্রামে ত্রাসের সৃষ্টি করেছিল। গ্রামের বহু লোক ও পোষ্য তার হাতে জীবন হারায়। সেই বাঘ মানুষ ও পশুদের টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে যেত এবং সেখানেই তাদের শেষ করে দিত। একদিন দুপুরবেলা গুণনিধি জঙ্গলের এক বিশাল গাছে উঠে শুকনো ডাল কাটছিল। সেই সময় একটা মেয়ে চিৎকার করতে করতে সেখান থেকে দৌড়ে পালায়। হিংস্র বাঘ তার পিছু নিয়েছিল। বাঘটাকে দেখার সাথে সাথেই গুণনিধি খুব ভয় পেয়ে যায় এবং এক লাফে গাছ থেকে নিচে ঝাঁপিয়ে পড়ে। তার হাতে ছিল একটা কুড়ুল, তা নিয়েই বাঘের রাস্তা রোধ করে দাঁড়ায় সে। নিজের পথে এমন এক সাহসী যুবককে দেখে বাঘও খানিকটা ঘাবড়ে যায়। গুণনিধি কোনো কথা না ভেবেই তার হাতের কুড়ুলটা দিয়ে ২-৩ বার বাঘের মাথায় মারে। আহত বাঘ তখন তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গুণনিধি নিজের সাহসের বলে কুড়ুল দিয়ে খুব জোরে আঘাত করে। সেই আঘাতেই বাঘ প্রাণ হারায়। তারপর টানতে টানতে সেই বাঘকে গ্রামে নিয়ে যায় সে। এই ঘটনার পর গ্রামের লোকেরা গুণনিধিকে খুবই মান সম্মান দিতে শুরু করে। সেই খবর লোকের মুখে রাজা রূপসেনা পর্যন্ত পৌঁছে যায়। তখন সে তাকে দরবারে ডেকে পাঠায় এবং সৈনিকের পদে নিযুক্ত করে। এর কিছুদিন বাদে প্রতিবেশী রাজ্যের রাজা জিতকেতু রাজা রূপসেনার রাজ্যে হামলা করে। দুই পক্ষের মধ্যেই ভয়ানক যুদ্ধ শুরু হয়। যুদ্ধভূমিতে শত্রুপক্ষের থেকে এক বর্ষা এসে রাজা রূপসেনার ঘোড়ার কাঁধে লাগে, সাথে সাথে ঘোড়া মাটিতে পড়ে যায়। সেই সুযোগে বিরোধী পক্ষের রাজা তার সৈন্য সামন্ত নিয়ে রাজা রূপসেনাকে ঘিরে ফেলে। সুযোগ বুঝে তার মস্তক ছিন্ন করতে চায় সে, কিন্তু সেই সময় গুণনিধি তাদের উপর বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ে। নিজের তরোয়ালের দাপটে ছিন্ন ভিন্ন করে দেয় তাদের মস্তক, আর রাজাকে নিজের হস্তগত করে বলে, যদি হার স্বীকার না করো তাহলে এক্ষুনি তোমাদের রাজার মস্তক ছিন্ন ভিন্ন করে দেব। নিজেদের রাজাকে মৃত্যুর মুখে যেতে দেখে সৈনিকরা স্তব্ধ হয়ে যায়। তারাও যুদ্ধভূমি ছেড়ে এদিক সেদিক পালাতে শুরু করে। দেখতে দেখতে চোখের পলকে সমস্ত যুদ্ধ শেষ হয়ে যায়। রাজা জিতকিতুকে বন্দি করে নেওয়া হয়।
যুদ্ধকলা সম্পর্কে সেই রকম জ্ঞান থাকা না সত্ত্বেও গুণনিধি শুধুমাত্র নিজের সাহসের বলেই রাজা রূপসেনার জীবন বাঁচাতে পেরেছিল। সেই কাজের জন্য খুশি হয়ে রাজা রূপসেনা তাকে মূল্যবান অলংকার দিতে চায় উপহার স্বরূপ, কিন্তু সেই সমস্ত বস্তু নিতে অস্বীকার করে সে। তারপর মহারাজকে বলে, মহারাজ, আমি একজন সৈনিক। সৈনিকের অর্থই ত্যাগ ও বলিদান। রাজাকে রক্ষা করা আমার পরম কর্তব্য। আপনার জীবন রক্ষা করে আমি নিজে সেই কর্তব্য পালন করেছি। তাই এমন বহু মূল্যবান জিনিসপত্র নেওয়ার যোগ্য আমি নই। 1 বছর রাজ্যে ঠিকমতো বর্ষা না হওয়ায় চারদিকে ত্রাহি ত্রাহি রব পড়ে যায়। ভয়ঙ্কর দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা যায়। রাজা খুবই চিন্তিত হয়ে ওঠে। সেই রাজ্যে ব্রিকাল নামে এক জ্যোতিষী বাস করত। তাকে ডাকা হয়। সে এসে রাজাকে বলে, রাজন, আমাদের নগরের দক্ষিণ ভাগে একটি মা কালীর অতি প্রাচীন মন্দির আছে। সেখানে একটা শিলা রাখা আছে। তাতে লেখা আছে, যদি কোনো ব্যক্তি নিজেকে বলিস্বরূপ মায়ের পায়ে অর্পণ করে, তাহলে মায়ের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ সে যা চাইবে তাই পাবে। মা তার সমস্ত মনোবাসনা পূর্ণ করেন। কিন্তু সবচেয়ে বড় শর্ত হলো, সেই ব্যক্তিকে নিজের থেকেই মাকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। তার মনে যেন কোনো রকম ভয় বা সন্দেহ না থাকে। জ্যোতিষী যখন রাজা রূপসেনার সাথে কথা বলছিল, সেই সময় গুণনিধি সেখানেই দাঁড়িয়েছিল। সে রাজাকে বলে, মহারাজ, আমি নিজের বলি প্রদান করতে প্রস্তুত। এই কথা বলে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। মন্দিরে পৌঁছে গর্ভগৃহে মাকে প্রণাম জানায়। সেখানে রাখা ত্রিশূল চোখে পড়ে তার। মায়ের সামনে মাথা নত করে সে বলে, হে জগজ্জননী, আমাকে কৃতার্থ করো। আমার এই প্রাণ নিয়ে রাজ্যে বৃষ্টি দাও, যাতে দুর্ভিক্ষের ছায়া রাজ্যে প্রবেশ করতে না পারে। প্রার্থনা শেষ করে সে যখন ওই ত্রিশূল দিয়ে নিজের শরীর বিদ্ধ করতে চায়, তখনই আকাশ থেকে দৈববাণী শুরু হয়। দাঁড়াও গুণনিধি, এত তাড়াহুড়ো কিসের? তোমার মতো ত্যাগীর বলিদানের প্রয়োজন নেই। তোমার রাজ্যে সর্বদা সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। দৈববাণী শেষ হওয়ার সাথে সাথে সেই ত্রিশূল তার হাত থেকে ছিটকে আকাশের দিকে চলে যায়। খুব জোরে এক বিদ্যুতের আওয়াজ শোনা যায় এবং তারপর অদৃশ্য হয়ে যায় সেই ত্রিশূল। আর ঠিক তখনই মেঘ গর্জন করে প্রবল বৃষ্টি শুরু হয়। গুণনিধি রাজধানীতে ফিরে আসে। গুণনিধি রাজাকে সবিস্তারে সমস্ত কিছু খুলে বলে। তারপর রাজা তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। সে বলে, গুণনিধি, তোমার জন্যই এই রাজ্য আজ দুর্ভিক্ষের হাত থেকে রক্ষা পেয়েছে। আমি তোমার প্রতি অতি প্রসন্ন। চাও, তুমি আমার কাছ থেকে যা চাইবে চাও। আমি তোমাকে এই রাজ্যের এক অংশের প্রধান করে তুলতে চাই। সেই কথা শুনে গুণনিধি বলে, মহারাজ, আমি আপনার সেবক। আমার ক্ষমতা কতটুকু? যা করেছি নিজের কর্তব্য ভেবেই করেছি। রাজ্যের কোনো অংশেরই প্রধান হওয়ার কোনো ইচ্ছা আমার নেই। আপনি আমাকে এইভাবেই থাকতে দিন। গুণনিধির উত্তর শুনে রাজা খুবই খুশি হয়। রাজা তখন রানীকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে রানী তখন তার এক বিশেষ বান্ধবীর সাথে তাকে বিয়ে দেওয়ার কথা বলে। সময় মতো বিয়ে হয়ে যায়। তারপর 3টি বছর কেটে যায়। ইতিমধ্যে গুণনিধি 2 সন্তানের বাবা হয়ে যায়। সময় কাটতে থাকে। সেই সময় রাজ্যে আর এক সংকট দেখা দেয়। রাজ্যের সীমান্তবর্তী জঙ্গলে এক রাক্ষস বাস করত। সে কোনো রকম উৎপাত করত না। তবে সেই রাস্তায় পথিকদের যাওয়ার উপায় ছিল না। তাদেরকে ধরে সে নিজের খাদ্যের ব্যবস্থা করে নিত। তাই রাজা সেই নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ে। সে জানতে পারে ওই রাক্ষস খুবই শক্তিশালী। এক ঝটকায় বড় বড় গাছ এবং হাতিকে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। বড় বড় পশুদেরও এক ঝটকায় খতম করে দেয়। রাজা রূপসেনার দরবারে সেই কথা জানালে চারদিকে আতঙ্কের সৃষ্টি হয়। তারপর রাজা বলে,
ওই রাক্ষসকে শেষ করার জন্য আমি একদল সৈন্য পাঠিয়ে দিতেই পারি, কিন্তু তাতে লাভ কি হবে? সৈন্যদলের একটা সৈন্যও বেঁচে ফিরবে না। তাই আমি ঠিক করেছি তার কাছে এক দূত প্রেরণ করব। সেই দূত তাকে গিয়ে জানাবে সে যেন আর নিরীহ মানুষদের ভক্ষণ না করে। তার পরিবর্তে প্রত্যেক দিন রাজার পাকশালা থেকে তার জন্য বিভিন্ন রকম খাবার পাঠানো হবে। তার পছন্দের বিভিন্ন পশুর মাংস পাঠানো হবে তাকে। কিন্তু তাতেও এক সমস্যা আছে। রাক্ষসের কাছে দূত হয়ে যাবে কে? যে যাবে হয়তো রাক্ষস তাকেই নিজের আহার করে নেবে। তাই আমি চাই আপনাদের মধ্যে কেউ একজন এগিয়ে এসে নিজেই এই দায়িত্ব স্বীকার করুন। রাজার কথা শুনে দরবারের প্রত্যেকে মাথা নিচু করে নেয়। চারদিকে এক স্তব্ধতা বিরাজ করতে শুরু করে। রাজা পরিস্থিতি বুঝতে পারে। তখন সে গুণনিধিকে ডেকে বলে, গুণনিধি, তোমার সাহসের তো কোনো অভাব নেই। এর আগেও তুমি বহু বীরত্বের পরিচয় দিয়েছ। প্রাণী জগৎকে বাঁচানোর জন্য তুমি নিজের বলি অবধি দিতে চেয়েছিলে। আমি চাই এইবারও তুমি এই দায়িত্ব গ্রহণ করো। আমি জানি তোমার মতন সাহসী আর কেউ নেই। তুমি কি বলছো বলো। রাজার কথা শুনে গুণনিধি চুপ করে থাকে। তারপর বলে, আমাকে ক্ষমা করবেন মহারাজ, আমি রাক্ষসের কাছে দূত হয়ে যেতে পারবো না। এই গল্প শোনানোর পর বেতাল বলে, রাজন, গুণনিধি তো অদম্য সাহসের অধিকারী, যুদ্ধতে নিপুণ এক যোদ্ধা। রাজা রূপসেনাকে বাঁচানোর জন্য জিতকেতুর তরোয়ালকেও ভয় পায়নি সে। রাজ্যে যখন দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিয়েছিল তখন নিজের প্রাণের আহুতি দিতেও পিছপা হয়নি। সে ছিল অদম্য সাহসের অধিকারী। তাহলে রাক্ষসের কথা শুনে এমন ভীতু হয়ে পড়ল কি করে? কেন এমন করল? গুণনিধির এই কাজ অবিবেচকের মতো বলে মনে হচ্ছে নাকি? আমার প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও আপনি যদি তা না বলেন তাহলে এক্ষুনি আপনার মস্তক ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। শেষ পর্যন্ত বিক্রমাদিত্য নিজের মুখ খুলতে বাধ্য হন এবং প্রশ্নের উত্তর তাকে দিতেই হয়। তিনি বলেন, বেতাল, মানুষের মনে উত্থান পতন তো লেগেই আছে। তার উপরে পরিস্থিতিও খানিকটা নির্ধারণ করে। কোনো ব্যক্তি যতদিন অবিবাহিত থাকে ততদিন পর্যন্ত তার কোনো দায়িত্ব থাকে না। অবিবাহিত ব্যক্তির পরিস্থিতি আর বিবাহিত ব্যক্তির পরিস্থিতি এক নয়। বিবাহের পর ব্যক্তির দায়িত্ব অনেক বেড়ে যায়। সে যে শুধু নিজের কথাই ভাবছিল তাই নয়, বরং তার মাথায় তার স্ত্রী ও সন্তানদের কথাও ঘুরছিল। গুণনিধি যতদিন অবিবাহিত ছিল ততদিন কোনো বাধাকেই তার বাধা বলে মনে হতো না। সমস্ত কিছুকে লঙ্ঘন করার ক্ষমতা রাখত সে। কিন্তু বিবাহের পর দুই সন্তানের পিতা হওয়ার পর তার দায়িত্ব অনেকটা বেড়ে যায়। তাই সে রাক্ষসের কাছে যেতে অস্বীকার করেছিল। এর মধ্যে অসামঞ্জস্যের মতো কিছু নেই। গুণনিধির সিদ্ধান্ত অবিবেচকের মতো মোটেই ছিল না। বিক্রমাদিত্যের মুখ থেকে সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার পর বেতাল খুবই খুশি হয় আর বলে, বাহ রাজন, আপনি কত বুদ্ধিমান। কিন্তু পুনরায় আপনি নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। আমি আমার প্রশ্নের উত্তর পাওয়ার সাথে সাথেই মুক্তি লাভ করেছি। এই কথা বলে শবদেহ পুনরায় অদৃশ্য হয়ে যায় এবং শ্মশানে গিয়ে গাছের সাথে ঝুলতে শুরু করে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।